এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আমিনুল ইসলাম আলিফ। যাচ্ছি তার কাছে। আলিফ, আপনাকে স্বাগত। রুদ্র, আপনাকে ধন্যবাদ। এর আগের সংবাদেও আমরা শুনছিলাম, আপনার কাছ থেকে জানছিলাম বিস্তারিত। এই মুহূর্তে ট্রাম্প ঘোষণা দিয়েছে যে ইরানের সৈন্য পাঠানো এটা একটা সিদ্ধান্ত হবে। হ্যাঁ, তো আর কি তথ্য আছে একটু দেখুন, জানান। এই জায়গাটিতে আসলে আমাদের আলোচনার অনেক কিছু রয়েছে। এই যে ইরান ইসরায়েলের যে সংঘাত, সেই সংঘাতটি যদিও এখনো পাল্টাপাল্টি আক্রমণ হামলা চলছে, আপাত দৃষ্টিতে ইরানকে কোণঠাসা বলে মনে হচ্ছে। ইরানের যে শক্তিমত্তার জায়গা, সেই জায়গা থেকে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের থেকে ইরান অনেকটা শক্তিমত্তার জায়গায় আপাত দৃষ্টিতে পিছিয়ে থাকলেও এই জায়গায় ট্রাম্প কেন হটে এলেন বা পিছু হটলেন, এই জায়গায় এই সামরিক স্থল অভিযান থেকে কেন তিনি সরে আসতে চাইলেন? যদিও গতকালকে কিন্তু তিনি বলছিলেন সামরিক অভিযান, স্থল অভিযান চালাতে হবে, স্থল অভিযান চালানোর পরিকল্পনা তাদের রয়েছে। সেই জায়গা থেকে সরে আসার কারণ যদি আমি আপনাকে বলি, সামরিকভাবে ইরানের কিন্তু ভৌগোলিক বেশ কিছু সুবিধার জায়গা রয়েছে। দীর্ঘ ১৬০০ কিলোমিটার আলবোর্জ পর্বতমালা দিয়ে বেষ্টিত এবং মাঝে যে স্থলভূমি, মরুভূমির মতো জায়গা, এই সব কিছু মিলিয়ে লজিস্টিক সুবিধার জায়গা থেকে কিন্তু স্থল অভিযানে যতই শক্তিশালী সেনা পাঠানো হোক না কেন, সেই জায়গায় লজিস্টিক সুবিধা তারা পিছিয়ে থাকবে এবং সেই জায়গায় আসলে খুব বেশি সুবিধা করার সুযোগ নেই। এই যে সুবিধা করা যাবে না, এই ব্যাপারটি বুঝতে পেরেই হয়তো মার্কিন সেনারা সেই জায়গা থেকে সরে আসেন। আমি যদি আপনার মাধ্যমে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই দর্শকদের, সেই জায়গায় আমরা যে হামলার কথা বললাম, সেই হামলা অব্যাহত রয়েছে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি, ইরানের প্রথমবারের মতো ক্লাস্টার বোমা হামলা এবং পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল, এবং এই পাল্টা আক্রমণ, পাল্টা হামলা সব উভয় পক্ষেই কিন্তু বেশ ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে। যদিও এই হামলার মধ্য দিয়ে যে বিমান চলাচল অস্বাভাবিক অবস্থাটি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে স্বল্প পরিসরে বিমান চলাচল শুরুও হয়েছে, যেমনটি আমরা আগের সংবাদেও আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছিলাম। এবং এই জায়গায় যেমনটি আমরা বলছিলাম যে ট্রাম্প কিন্তু পিছু হটেছেন স্থল অভিযান চালানোর জায়গাটি থেকে, এবং তার কারণ হিসেবে আমরা যেমনটি বলছিলাম যে সামরিক অভিযান, স্থল অভিযান চালাতে গেলে যে সুবিধাগুলো দরকার হয়, ভৌগোলিকভাবে ইরানে আসলে সেই সুবিধা যুক্তরাষ্ট্রের পক্ষে পাওয়া সম্ভব নয়। পাহাড়ি অঞ্চল হওয়ায় অন গ্রাউন্ড ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন যারা আছে, যারা হচ্ছে একেবারে মাঠে থেকে অপারেশন পরিচালনা করবে, সেই সক্ষমতা তাদের নেই। তাই সক্ষমতা থাকলেও সেই জায়গায় ভৌগোলিকভাবে তারা সুবিধা করতে পারবে না, যেহেতু জায়গাটা তাদের অনুকূলে নয়। ঠিক তাই আপনি যেমনটি বলছিলেন। এর পরবর্তীতে আমরা যেমনটি বলছিলাম, আরো একটি কারণ কিন্তু রয়েছে পরোক্ষভাবে, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ ব্যয়, অর্থাৎ তাদের ঠিক কত খরচ হচ্ছে সেই তথ্য যদি আমরা একটু দেখতে পাই, তাহলে আমরা এটি আরো ভালো মতো বুঝতে পারবো। দেখুন, প্রথম ১০০ ঘন্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $৩.৭ বিলিয়ন, এবং কল্পনা করা হচ্ছে, ধারণা করা হচ্ছে প্রতিদিন এই যুদ্ধ ব্যয় প্রায় $৮৯১ মিলিয়ন। এবং সেই জায়গায় আমরা যেমনটি গতকাল কিন্তু দেখেছিলাম যে যুক্তরাষ্ট্রের যে সিনেট, সেই সিনেটের সিনেটররা কিন্তু চাচ্ছেন এই হামলা না চালাতে কিংবা যুদ্ধ বন্ধ করতে। ট্রাম্প একপাক্ষিকভাবে যুদ্ধের ঘোষণা দিয়েছেন এমনটিও তারা বলছেন, এবং মার্কিন সেনারা কিন্তু এই যুদ্ধ করতে যে রাজি নয়, তেমন একটি ভিডিও চিত্র আমরা দেখেছি, ছড়িয়ে পড়েছিল। এক মেরিন সেনা অস্বীকৃতি জানাচ্ছে যে সেই জানাচ্ছিলেন, এবং তাকে একরকম টেনে হিচড়ে সেই জায়গা থেকে বের করে নেওয়া হচ্ছিল। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো দিয়ে কিন্তু আসলে প্রমাণ করে এই জায়গায় আসলে ইরান ইসরায়েলের যে সংঘাত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পৃক্ততা, সেই জায়গায় আসলে খুব সহসাই এর সমাধান আসা যাচ্ছে। দেখেন, যুদ্ধ ব্যয়ের কথা বলছিলেন যে প্রথম ১০০ ঘন্টায় যে ব্যয় এবং তার পরের যে খরচ, সেটা ৩ বিলিয়ন এবং ৮০০ মিলিয়নের বেশি। এখন মিত্রদের সমর্থন দিতে গিয়ে আমেরিকা কত সময় ধরে এই যুদ্ধ টানবে? দেখুন, কত সময় ধরে টানবে তার কিন্তু একটি ইঙ্গিত আসলে পিট হেগসেথ, তাদের যে সমরমন্ত্রী, তার কথায় পাওয়া গিয়েছে। প্রায় কয়েক সপ্তাহ ব্যাপী হয়তো তারা সংঘাতটি বা যুদ্ধটি আসলে লম্বা করতে চাচ্ছেন, এবং সেই জন্য যে প্রতিরক্ষা খাতের যে বাজেট, সেই বাজেট বরাদ্দের জন্য অনুমোদন চাওয়া হয়েছে। তবে সেই অনুমোদন আসলে কতখানি তারা পাবেন, কেননা মার্কিন সিনেটে, যেমনটি আমরা আগের দফায় বলছিলাম, মার্কিন সিনেটে কিন্তু অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব কিংবা অভ্যন্তরীণ যে মত পার্থক্য, সেটি কিন্তু বেশ প্রকাশ্য। এবং আপনি যেমনটি বলছিলেন যে প্রক্সি নেটওয়ার্কের সাহায্যে যে যুদ্ধ চালিয়ে যাওয়া কিংবা মিত্র দেশগুলোর সাহায্য নিয়ে, তাদের সমর্থন নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া, সেই জায়গায় আসলে এই বিপুল পরিমাণ খরচ, যেমনটি যে খরচের কথা আপনি বললেন, প্রথম ১০০ ঘন্টায় প্রায় $৩.৭ বিলিয়ন এবং প্রতিদিন প্রায় $৮৯১.৪ মিলিয়ন করে খরচ, যেটি কিনা ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ, এবং সেই জায়গা থেকে তাদের প্রতিবেদন থেকে এই তথ্যটি উঠে আসা। কাজে সেই জায়গায় আসলে খুব একটা হয়তো মানে প্রকাশ্যভাবে হয়তো বোঝা যাচ্ছে না যে আসলে তাদের অর্থনৈতিক চাপটা কতখানি হতে যাচ্ছে, তবে তার প্রভাব, যে নেতিবাচক প্রভাব যে তাদের অর্থনীতিতে পড়তে যাচ্ছে, সেটি আসলে কিন্তু বেশ তথ্যগতভাবে, উপাত্তগতভাবে কিন্তু আসলে সেটি প্রতীয়মান হয়। এবং সেই জায়গায় তাদের পক্ষে আসলে এই যুদ্ধটি চালিয়ে যাওয়া অবশ্যই কঠিন হয়ে দাঁড়াবে, এবং পরবর্তীতে তার প্রভাব কিন্তু শুধুমাত্র তাদের অর্থনীতিতে নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতে তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। যেমনটি ইতোমধ্যে আমরা দেখছিলাম, এমনকি আমাদের দেশেও কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। যেমনটি জনমনে আতঙ্ক তৈরি হয়েছে
হয়েছে জ্বালানি তেল কিংবা জ্বালানি খাত নিয়ে দাম বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে। সবকিছু মিলিয়ে আসলে এই যুদ্ধের যে যত দীর্ঘায়িত হতে যাচ্ছে ততই কিন্তু আসলে নেতিবাচক প্রভাবের পাল্লাই আসলে ভারী হতে যাচ্ছে। ইরান প্রতিবেশী দেশগুলোর উপর একটু চটেছে, যেটা আমরা দেখলাম সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সৌদি আরবে তারা হামলা চালিয়েছে। তো ইরানের মিত্র দেশ বলে কি কিছু নাই আসলে? আসলে ইরানের মিত্র দেশ বলতে যেমনটি এর আগে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও দেখতে পাবেন, যেখানে খামেনি তার সেই প্রথম দিককার সময়কার ভিডিও, যেখানে তিনি আসলে প্রকাশ্যেই ঘোষণা দিয়ে আমেরিকা বা যুক্তরাষ্ট্রকে তার প্রকাশ্য শত্রু কিংবা সবচেয়ে কঠিন শত্রু হিসেবে আখ্যা দিয়েছিলেন। এবং তার পরবর্তীতে কিন্তু আসলে তাদের যে সমস্ত দেশগুলোতে আসলে এই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে কিংবা মার্কিন মদতপুষ্ট যে দেশগুলো রয়েছে তাদের বিপক্ষে আসলে ইরানের অবস্থান, এবং সেই অবস্থান থেকে আসলে এই দেশগুলোর ওপর আপনি যেমনটি বলছেন চটে যাওয়া। যদিও যেমন কাতারের যে তেল শোধনাগার সেখানে যে হামলার বিষয়টি, সেটি কিন্তু আবার আব্বাস আরাকচি তিনি কিন্তু এটি অস্বীকার করেছেন, ইরান এমন কোনো হামলা চালায়নি। তারা আসলে শুধুমাত্র মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেই লক্ষ্য করছে এবং সেভাবে তাদের হামলা এগোচ্ছে। আলিফ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ রুদ্র আপনাকে। শুনছিলাম সহকর্মী আমিনুল ইসলাম আলিফের আলোচনায়।